সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর একটি মন নিয়ে টেলিভিশনের সামনে বসেছেন। প্রিয় দর্শক, গান আমাদের সবচেয়ে সুন্দরতম আশ্রয়। আমরা একটু শান্তির খোঁজে যখন সারাদিনের কর্মব্যস্ততা, অস্থিরতা সব কিছু শেষ করে দিয়ে গানের কাছে যাই, গান শুনি। গান তো শুধু আমাদের বিনোদনের মাধ্যম নয়, গান আমাদের আত্মার নিরাময়। গান নিয়ে এত কথা বলছি কারণ আজ দুজন মানুষ আমাদের সাথে আছেন যারা নিজের মেধায়, ভালোবাসায় গানকে দিয়েছেন নিজেদের হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা। পরিচয় করাবো তাদের সাথে। শুরুতে আমার পাশেই আছেন মাহফুজ আহমেদ মাহিন, সঙ্গীত শিল্পী, এবং তিনি এখন লেখালেখি করছেন, গান লিখছেন, সুর করছেন, একই সাথে অনেক কিছু। আমাদের সাথে আরও আছেন লামি। হ্যালো। লামি সকলেরই অনেক পরিচিত, সেও একই সাথে অনেক কিছু মেনটেন করছেন। এই সব কিছু নিয়েই কথা বলবো আজ। দুজনকেই শুভেচ্ছা। কেমন আছেন মাহিন এবং লামি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আরও বেশি ভালো লাগে যখন আমার একদম সেকেন্ড হোম মনে হয় চ্যানেলের সাথে থাকতে পেরে বেশি ভালো লাগছে আজকে। লামি কেমন আছে? আমার তো খুবই ভালো লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে আপু প্রথমে। থ্যাংক ইউ। আর মাহিন ভাইয়ের সাথে এবার মনে হয় ফার্স্ট টাইম আসা আমার কোনো প্রোগ্রামে, আর স্পেশালভাবে ভালো লাগা কাজ করছে যে চ্যানেল আইতে আমার অনেক দিন পর আসা, তো এর জন্য বেশি ভালো লাগছে। কাজের কথাটা একটু শুনি। মাহিনের এখন কি কি কাজ চলছে? যেহেতু শুরুতে বলছিলাম যে সুরকার গীতিকার হিসেবে পেতে যাচ্ছি আমরা মাহিনকে, সেই জার্নিটা নিয়ে একটু শুনি। না, চেষ্টা করছি আসলে নিজের। আমি প্রথমে মনে করি কি আমি আগে গায়ক না, আমি আগে শ্রোতা। আমি গান শুনতে খুব বেশি ভালোবাসি, প্রচুর গান শুনি আমি। তো আমি শুনতে 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 মানে গানের সুরটা চলে আসছে নিজের ভিতরে, অটোমেটিকলি চলে আসছে এখন। আর ছোট থেকে আম্মুর থেকে বই পড়ার অভ্যাস, আম্মু বই পড়তো, সেখান থেকে বই পড়ার অভ্যাসটা আমার ভিতর চলে আসছে। আমি বই পড়তে পড়তে এখন লিরিক্স লেখার চেষ্টা করছি, বলবো না পুরোপুরি পারি, নিজেই লিরিক্স লিখছি, সুর করছি, সুর করে কম্পোজিশন করার চেষ্টা করছি, অন্যজনের থেকে হেল্প নিয়ে চেষ্টা করি। সামনে অনেকগুলো কাজ আসছে, আশা করছি মানে আমার ভালো লাগছে। আমি মনে করি যদি আমি শ্রোতা হিসেবে মনে করি যে আমি খুব ভালো, তা আমার ভালো লাগছে, আমি মনে করি যে আমার শ্রোতারও ভালো লাগবে যদি সামনে গানগুলো আসে। একদমই তাই, এবং একদম নতুন একটি রূপে আমরা মাহিনকে পাবো সেই প্রত্যাশা রাখছি। এবং লামির কাছে একটু শুনি। লামি তো অনেক কিছু একই সাথে করছে এবং একজন উপস্থাপিকার মুখোমুখি আসলে বসে আছি। এই যে গানের অনুষ্ঠান উপস্থাপনা করা, সেই জায়গা তো আসলে গানকে এখন নিজের ভুবনে একটা অন্য জায়গা দেওয়া হয়েছে। বসে বসে অন্যদের গান শোনা এবং নিজে গান করা, কোনটা বেশি ভালো লাগে? আসলে আমি কখনো ভাবিনি যে আমি কখনো উপস্থাপিকা হব বা উপস্থাপনা করতে পারবো। তো একটা প্রোগ্রাম করা হচ্ছে, এটার অনুভূতিটা আসলে একটু ডিফারেন্টই বলবো, কারণ নর্মালি আমরা হচ্ছে যারা গান গাই, গান ভালোবাসি দেখি তো গানটা করি, তো গান গাওয়ার ফিলিংসটা কিন্তু আলাদা। আর যখন আমি গান শুনি তখন দেখা যায় কি বিভিন্ন ধরনের শিল্পী আসছে এখানে, তারা বিভিন্ন রকমের গান শুনছে, তো বলা যায় যে আমার কানটাকেই আমি তৈরি করছি গান শুনে শুনে। বলে না যে গান গাইবার আগে কানকে তৈরি করো আগে, তো ওখান থেকে আমার মানে গান শোনারও একটা প্র্যাকটিসই হয়ে যায় বলা যায়। এবং সেই জায়গা থেকে কিন্তু একটা নিজের মধ্যেও পরিপক্কতা আসে যখন শ্রোতা হিসেবে গানগুলো শোনা হয়, তখন শিল্পী হিসেবে আসলে দর্শকদের কি দিতে হবে, কি দিলে দর্শকরা বেশি পছন্দ করবে সেই জায়গায়। একই সাথে আবার চিকিৎসা সেবায়ও নিয়োজিত, ইন্টার্ন করছেন। এই যে এত কিছু ম্যানেজ করা, বা যখন একজন চিকিৎসক সে তো আসলে মানুষকে সেবা দেয়, মানুষের খুব যন্ত্রণার মুহূর্তটা দেখে, সেটা এক প্রকার দায়িত্ব। ঠিক একইভাবে কি আসলে গানকেও মানুষের কাছে পৌঁছে দেয় একটা দায়িত্ব মনে হয়? অবশ্যই মনে হয়। আর ছোটবেলা থেকে আমার মানে ইচ্ছা ছিল যে গান, যখন থেকে বুঝতে পেরেছি যে আমি গান গাইতে পারি বা পারবো হয়তো, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি গানটাকে আমার সারা জীবনের একটা সঙ্গী হিসেবে নিয়ে নিব। কারণ আমরা আসলে যারা গানকে খুব ভালোবাসি, প্যাশন হিসেবে নেই বা যেভাবেই দেখি না কেন, সবাই আসলে গানের সাথে আমাদের বাকি জীবনটা আমরা থাকতে চাই। তো চিকিৎসা পথ বেছে নেওয়া অ্যাজ এ ডক্টর, এটা আসলে আমার প্যারেন্টসের অনেক ইচ্ছা ছিল, আমার বাপির পাশাপাশি আমার আম্মু বাপি আমাকে দুজনেই মানে এত সাপোর্টিভ ছিল তারা, যে আমার গানের এই পুরো জার্নিটা জুড়ে। তো দুটোই আমার আসলে একসাথে করা পসিবল হয়েছে। আর আমার কাছে মনে হতো যে যদি আমার
ইচ্ছা শক্তিটা থাকে তাহলে সব কিছুই পসিবল। সেটা তুমি ডক্টর হও বা আর্মি হও, যেদিকেই যাও, ইঞ্জিনিয়ার হও, তোমার সাথে যদি তোমার গান থাকে তাহলে তুমি দুটোই একসাথে করতে পারবে। আর আপু যে কথাটা বললে যে সেবা দেয়া, মানুষের যন্ত্রণাকে দূর করা, এটা যেমন চিকিৎসা বিজ্ঞান দিতে পারে, ঠিক একইভাবে আমার মনে হয় যে মিউজিক যেটা, এটাও কিন্তু একটা ইমোশন, একটা প্রেয়ার টাইপের। তো আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল ট্রিটমেন্টটা হয়তো মেডিকেল চিকিৎসা দিচ্ছে, কিন্তু মেন্টাল ট্রিটমেন্টটা কিন্তু আমাদেরকে মিউজিকই দেয় আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই দুটো আমার সাথে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটাকে একদম এই কথার সাথে আমি পুরোপুরি একমত। গানও কিন্তু এক ধরনের থেরাপি এবং আমাদেরকে মানসিক স্বস্তি দেয়। মাহিনের কাছে আবার আসবো। এই যে আমরা তো ছোটবেলা থেকেই আসলে গান শুনে শুনে বড় হই, কিন্তু আমরা যখন অন্য কোনো শিল্প চর্চা করতে যাই সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে করতে হয়, কিন্তু গানের ক্ষেত্রে তা নয়। গান আমরা ছোট থেকেই কানের মধ্যে শুনি, একটা ছোট বাচ্চাও গান কি সেটা বোঝে, কিন্তু জীবনে আসলে আনুষ্ঠানিকভাবে গানটাকে কখন বেছে নেওয়া হয়েছে? তাহলে একটু শুরু থেকে বলি। সেটা প্রথমে বলবো যে এটা একটা গড গিফটেড। আমি গান, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই শুরুতে। তা আমি দেখা যেত আমি গান শুনতাম, বাসায় টেপ রেকর্ডার ছিল, বাবা ছেড়ে রাখতো, ওখান থেকে আমি গান শুনতাম, শুনে নিজে নিজেই মুখস্থ করতাম, নিজে নিজেই গাইতাম। তো যখন আমি প্রাইমারি স্টেজে পৌঁছে গেছি, তখন বাবা আসলে বুঝতে পারলো যে না, ওর সুর আছে, গান গাইতে পারে, মুখস্থ করতে পারে, ওকে দিয়ে গান ট্রাই করানো যায়। তো তখন আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন বাবা আমাকে আমার একটা পার্সোনাল ওস্তাদের কাছে আমাকে তালিম নেওয়ার জন্য পাঠালো। তো ওখান থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। এখনও আমি শিখছি, চেষ্টা করছি। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমি মনে করি যে সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা আর বৃহৎ একটা সাগর। সঙ্গীতকে আমি সাগরের সাথে তুলনা করব। আমি সাগরের ছোট নাবিক, সামান্যতম মানে এগোতে পারছি কিনা জানি না, সেটা শ্রোতারা বলবে। আমি সামনে গান নিয়ে আসবো, শ্রোতারা শুনবে। যদি মনে হয় যে আমি আসলে এগোতে পারছি তাহলে কন্টিনিউ করব, না হলে নিজের জন্য গান করতে। আমরাও আসলে চাই মাহিন সেই তোরে বেয়েই চলুক। লামির কাছে একটু শুনি, লামির গানের সাথে যাত্রাটা কিভাবে শুরু? আমার গানের সাথে যাত্রাটা আসলে খুব ছোট থেকেও না, আবার ছোট থেকেও বলা যায়। এটার মিডল পয়েন্টই ধরবো আমি, কারণ আমি গুনগুন করে হতো না যে বিভিন্ন টিভি সিরিয়ালের থিম সংগুলো আমরা শুনতাম, ওগুলো আমি খুব ছোট বয়সে গুনগুন করে গাইতাম। তো আমার আম্মু বাপি ভাবলো যে ওর তো একটু সুর টুর দেয়, তাহলে একটু গান শিখিয়ে দেখি। তো আমার বাসার পাশেই একটা আন্টি ছিল, সুররানী আন্টি নামে, তার কাছে একদম হাতে খড়ি গানের সারগাম শেখা। দেন আমার ছায়ানটে ঢোকা, ছায়ানটে আমার নজরুলের উপরে কোর্স করা হয়েছে। আর যখন গানগুলো শিখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আমার বাসার প্যারেন্টস বা আমার বাসায় যারা আসছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি গাইছি। তো আমার কাছে মনে হতো যে আমি আরেকটু পরিধিটা আরেকটু বাড়াই। তো তারপর হচ্ছে আমার রিয়েলিটি শোতে আসা। দেন রিয়েলিটি শোয়ের হাত ধরেই আমার আসলে গানের যাত্রাটা শুরু, সবার সম্মুখে আসা, যেটা গানের যাত্রাটা শুরু হয়। আর এই তো গান নিয়েই থাকতে চাই। আর মাহিনের সাথে একদম একমত যে আমিও খুবই ক্ষুদ্র, যে আসলে আমাদের জার্নিটা যখন শুরু হয় তখন আমরা খুব ছোটই থাকি, তাই না? শেখার তো কোনো শেষ নেই, কারণ আমার তো মনে হয় যে জীবন শেষ হয়ে গেলেও গান শেখার কখনো শেষ হবে না। সঙ্গীত আসলে পুরোটাই সাধনার ব্যাপার। তো এই সাধনা দেখা যাক কত দূর এগোতে পারি আর কত কি করতে পারি, এটাই। আর এই যে গানের সাথে বড় হওয়া, আসলে ছোট থেকে আস্তে আস্তে গানকে সাথে নিয়ে বড় হচ্ছে, সেটিও কিন্তু খুব চমৎকার ব্যাপার। রিয়েলিটি শোয়ের কথা বলছিলেন, রিয়েলিটি শোয়ের ব্যাপারে একটু শুনি। একটি নয়, একাধিক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন এবং কর্মের ঝুলি কিন্তু আসলে বেশ ভারী হয়েছে। সেই ভারী ঝুঁটি নিয়ে একটু শুনি যে কি কি অভিজ্ঞতা আছে সেখানে, বা রিয়েলিটি শোগুলো আসলে কেন একজন শিল্পী গড়ে তুলতে ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমত আমার রিয়েলিটি শো, আমি প্রথমে বলেছি যে চ্যানেল আইতে অনেকদিন পর আমার আসা, এই কারণে খুব ভালো লাগছে আজকে তারকা কথনে এসে। আমার রিয়েলিটি শোটা স্টার্টই হয়েছিল চ্যানেল আইয়ের হাত ধরে। তো বলা যায় যে আমার হাতেখড়ি কিন্তু চ্যানেল আই থেকেই, মানে রিয়েলিটি শো এর হাতেখড়িটা একদম শুরুতে 2008-এ খুদে গানরাজ দিয়ে আমার স্টার্ট হয়। দেন ওটার পর হচ্ছে সুরদরিয়া বাঘাগাইন নামে একটা চ্যানেল আইতে কম্পিটিশন হয়েছিল। এটা এপার বাংলা আর ওপার বাংলা মিলে একটা যৌথ প্রতিযোগিতা ছিল। তো সেখানে আমার পার্টিসিপেট করা হয়। দেন সেরা কণ্ঠেও পার্টিসিপেট করা হয়। তো অনেকগুলোই করা হয়েছে এবং সাথে বিভিন্ন প্রোগ্রামও করা হচ্ছে। আর এখন আসি যেটা হচ্ছে রিয়েলিটি শোটাকে আমি গানের যাত্রা হিসেবে কেন নিলাম বা এটার ভূমিকাটা কতটুকু। আসলে আমার কাছে মনে হয় যে আমরা যখন বাসার মধ্যে গানটা গাচ্ছি
তখন আমরা একটা নির্দিষ্ট মানুষের সামনে কিন্তু গাইছি। আর আমরা যখন রিয়েলিটি শোতে আসি তখন দেখা যায় যে এখানকার যারা জাজেস রয়েছেন বা আশেপাশে আমাদের যেসব মানুষেরা রয়েছেন তারা কিন্তু অনেক বড় মাপের শিল্পী। তো তাদের হাত ধরে শেখাটা কিন্তু একটা মানে নিজের গানের লাইফ জার্নিটাকে আরেকটা স্টেপ উপরে নিয়ে যাওয়া আমার কাছে মনে হয় যে, তো সেখান থেকে আসলে রিয়েলিটি শোটার কথা চিন্তা করা। অ্যান্ড এখানে এসে আসলে কি শিখেছি এটা তো আসলে বলে শেষ করা যাবে না, কারণ শেখার প্রথমেই কোনো শেষ নেই। আর একটা লাইফে গানের জার্নিটা যতটুকু আগানো পসিবল আমার কাছে মনে হয় রিয়েলিটি শোটা এটা একটা মানে ম্যাক্সিমাম একটা ভূমিকা রাখে। একদমই তাই। মাহিনের কাছে একটু শুনবো যে এই যে রিয়েলিটি শো এর কথা আসলাম, রিয়েলিটি শো নিয়ে মাহিনেরও এক্সপিরিয়েন্স আছে, মাহিনের কাছে। আমার খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আছে ছোট থেকেই। প্রথমত আমার বাবার খুবই শখ ছিল, বাবা ছোট থেকেই খুদে গানরাজ নামে যে একটা রিয়েলিটি শো ছিল সেটা বাবা ছোট থেকেই দেখতো। তো আমি যখন বাসায় গান করতাম বা মানে আমার মফস্বলের ভিতরে যখন আমরা স্টেজ শো করতাম, স্কুলে গান করতাম বা এই উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, বাবা এই শোটা দেখে চ্যানেলে খুদে গানরাজ দেখে খুব মানে শখ করতো যে আমার ছেলেটা যদি ওখানে গান করতে পারতো, জাস্ট আমি একদিন টিভিতে দেখতে পারতাম। এটা পুরোটাই বাবার ইচ্ছা ছিল। তো সে বাবার ইচ্ছা অনুযায়ী আমি একবার 2013 সনে অডিশন দিই খুদে গানরাজে, কিন্তু তখন আমি প্রাইমারি অডিশনে বাদ পড়ে যাই, একদম প্রাইমারি স্টেজ থেকে বাদ পড়ে যাই। তো মন খারাপ করি নাই তখন, বাবা বলছে যে আমার শখ ছিল তোমাকে ওইখানে আমি নিয়ে যাবো, আমি নিয়ে গেছি, সমস্যা নেই। তো সেকেন্ড টাইম আমি 2015-এ বাবার কথা অনুযায়ী আবার এসে অডিশন দিই 65,000 প্রতিযোগী থেকে বাংলাদেশ থেকে। আমি মানুষের ভোটে এবং আমাদের শ্রদ্ধেয় জাজেস এস আই টুটুল স্যার এবং ফেরদৌসারা ম্যামের বিচার কার্যে আমি সেকেন্ড রানার আপ হই। সেখান থেকেই মূলত আমার গানের আসলে পেশাদার গায়ক হিসেবে আত্মপ্রকাশ হয়েছে, ওখান থেকেই 2015 সাল থেকে। তো চ্যানেল আই আমাকে অনেক বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আসলে রিয়েলিটি শোটা আমি মনে করি কি যে এটা একটা প্ল্যাটফর্ম, মানে বৃহৎ আকারে আমার প্রতিভা না, যারা প্লেজে থাকে বা যারা রিয়েলিটি শো থেকে দেখেন, আপনি একটু খেয়াল করে আমাদের ইন্ডাস্ট্রি বর্তমানে ইমরান ভাই সবচেয়ে অনেক ভালো কাজ করছে, আমাদের কোনাল আপু অনেক ভালো কাজ করছে, ঝিলিক আপু কাজ করছে। যারাই আসলে রিয়েলিটি শো থেকে বের হয় ওরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যায়। এই প্ল্যাটফর্মের ফলে তারা তাদের নিজের মেধাকে বিকশিত করতে পারে, একদম মানে ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত। আজকে দেখেন আপনি আমাদের ইমরান ভাইরা কোথায় চলে গেছে, দেশে বছরে প্রায় 2-3 মাস তারা বাহিরে শো করছে, একদম ইন্টারন্যাশনালি তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। এটা সুযোগটাই করে দিয়েছে চ্যানেল আই এবং রিয়েলিটি শো আমি মনে করি। তো একজন শিল্পীর জন্য রিয়েলিটি শো, একজন গায়কের জন্য রিয়েলিটি শোর গুরুত্ব মানে অপরিসীম, পাথেয় হিসেবে কাজ করে। এবং একটু রিসেন্ট গান জেগে ওঠো বাংলাদেশ, যে গানটা আমরা সকলে শুনেছি, এই গান নিয়ে একটু কথা শুনবো। না, আমরা তো সবাই জানি আসলে যে গত 1 বছর আগে আমাদের দেশে একটা বৃহৎ পরিবর্তন এসেছে। তো সেই অনুপ্রেরণা থেকেই মানে ওই যে ঘটনাগুলো ঘটলো আমরা তো আমাদের সবগুলোই দেখেছি নিজের চোখের সামনে। তো সেখান থেকে আমি একটু ভালোভাবেই বলি, আমাদের সেরা কণ্ঠের একজন মানে এই লাস্ট সিজনে সেরা কণ্ঠের ফাইনালিস্ট ছিল অনিরুদ্ধ রশিদ শুভ ভাইয়া। তো ভাইয়ের সাথে আমাদের একই শহরে বেড়ে ওঠা, তো আর গানের সাথে আমাদের সম্পর্ক প্রায় 15 বছর যাবত, একদম ছোট থেকে ভাইয়া আমাকে পছন্দ করে। আর আমি মনে করি যে ওয়ান কাইন্ড অফ মানে ভাইয়া আমার গানের শিক্ষকের মতো, আমি ভালো মন্দ হাসি খুশি সব তার সাথে শেয়ার করি। তো শুভ ভাই হঠাৎ একদিন কল করে বলছে বাসায় আয়। আমার বাসায় আসার পরে আমাকে গানটা একটু দেখালো যে গানটা দেখতো কেমন হয়েছে, তুই গানটা কর, আমি চাই তুই গানটা করলে ভালো লাগবে তোর ভয়েসে। তো শুভবের কথা অনুযায়ী আমি গানটা করলাম। লিখেছেন শুভবের আরেকটা ফ্রেন্ড প্রবাসী শাহনেওয়াজ ভাইয়া, আর সুর করেছেন, সঙ্গীত আয়োজন করেছেন শুভ ভাই, আমি শুধু গিয়ে দিয়েছি, পুরো ক্রেডিট হচ্ছে আমাদের অনিরুদ্ধ রশিদ শুভ ভাইয়ের। এবং আমরা ভীষণ সুন্দর একটি গান পেয়েছি, বাংলাদেশ তুমি জেগে ওঠো, গানটি আমরা দর্শকদের সাথে নিয়ে একটু দেখে আসতে চাই। প্রিয় দর্শক চলুন দেখি। অনেক তো হয়েছে, আর নয় আর না, জেগেছে স্বাধীন বাংলা, মুছে দেব সব হায়না যারা দেশের ভালো চায় না। বাংলাদেশ তুমি জেগে ওঠো, তার
দর্শক আমরা দেখলাম সুন্দর এই গানটি এবং মাহিনীর কাছে আবারও জানতে চাই আসলে একটি গান যখন সকলের জনপ্রিয়তা অর্জন করে সেখানে কিছু সমালোচনা থাকে, আবার অনেকের ভালোবাসা থাকে। এই ভালোবাসাটা আসলে কিভাবে আন্দোলিত করে আপনাকে এবং আসলে যে ক্রিটিসিজমগুলো থাকে সেগুলোকে কিভাবে ডিল করেন? ক্রিটিসিজমগুলো আমি একটু উদাহরণ হিসেবে দেই। ক্রিটিসিজমগুলো ডিল করতে হবে বাংলাদেশে নিয়ে ইন্টারন্যাশনালি বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো ডিল করতে হবে। সে কমেন্টগুলো পড়েই না, তাকে কে ক্রিটিসিজম করতেছে, কে তাকে গালিগালাজ করতেছে, এগুলো সে দেখেই না। এই জন্যই সে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। একদম 3 ফরম্যাটেই ছিল, কিন্তু এটা একদম মানে রেকর্ড যে টানা 10 বছরের বেশি সময় যাবত সাকিব আল হাসান 3টা ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। সে একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি আসলে ক্রিটিসিজমগুলো দেখিই না, আর পজিটিভ বিষয়গুলো হচ্ছে আমাকে ভালো যদি কেউ না বাসে তাহলে তো আমি গায়ক হতে পারবো না। অবশ্যই আমি গায়ক হিসেবে আমার শ্রোতারা আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাগুলাই আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন কাজ করার ক্ষেত্রে। আমরা আসলে মফস্বলে যারা বড় হয়েছে আমাদের প্রধান কাজ হচ্ছে তো স্টেজ শো করা। আমরা প্রচুর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকি। তো আমরা সামনে থেকে দর্শকদের মুভমেন্টগুলো আমরা সামনে থেকে বুঝতে পারি। আসলে আমার স্টেজ শো করার অভিজ্ঞতা প্রায় 10 বছরের বেশি সময় যাবত। তো আমি বুঝতে পারি যে আসলে মানুষ কোন গানটা পছন্দ করছে, আমার কোন গানটা পছন্দ করছে না, এই গানটা কি আমার গাওয়া এখন উচিত হবে কি না। ভালো লাগে আসলে যখন দেখি যে মানুষের মধ্যে আমার গান নিয়ে একটা উৎফুল্লতা কাজ করছে। এগুলো ভালো লাগে সব। আর আমি ক্রিটিসিজমগুলো যে সাকিব আল হাসানের মতো এগুলো উড়িয়ে ধরি না খুব একটা। এবং লামির আসলে এই ব্যাপারে কি মনে হয় যে যখন কেউ ক্রিটিক করে তখন কি সেটা থেকে আসলে শিক্ষা নিয়ে নিজেকে আরেকটু ভালো করা যায় নাকি আসলে ফেলে দেওয়ার মতো? আমার কাছে মনে হয় যে সেটা যেই স্টেপই হোক, গান গাইছি বা আমি অ্যাজ আ ডক্টর আমি কোনো ভুল করি বা কিছু, হ্যাঁ যদি কোনো ম্যাসিভ কোনো কিছু হয়ে যায় তখন হয়তো আমাদের গুরুজন যারা আছে তাদের থেকে আমাদের ভালোটা আসলে শিক্ষণীয় আছে। কিন্তু যে জিনিসটা ক্রিটিজম, যে জিনিসটা হচ্ছে মানুষকে মানে আপনি উপরে উঠছেন কিন্তু আপনাকে দামাচ্ছে, হ্যাঁ উপরে উঠতে দিবে না, মনোবলটা ভেঙে দেওয়া। তারপর হচ্ছে কোথায় আমরা অ্যাপ্রিসিয়েশন চাই, তাই না? আমরা একটা কিছু ভালো কিছু করছি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা যারা করি, আমরা কিন্তু অনেক মানে ফ্যামিলি থেকে অনেক অ্যাপ্রিসিয়েশন পাই দেখেই কিন্তু আমরা আসলে সাপোর্ট পাই দেখে আমরা আসলে ওই জায়গাটায় যাওয়ার কথা ভাবতে পারি, স্বপ্নটা দেখতে পারি। কিন্তু কেউ যখন মানে উল্টা দেখা যায় যে একটা কটু করে কথা বলা, মানে একটু ব্যঙ্গ করে কথা বলা, যেটাই করে আসলে সমালোচনা। এক্স্যাক্টলি হ্যাঁ এটাই শব্দ চয়নের একটা ব্যাপার থাকে। আপনি যদি এমন একটা মানে বাজেভাবে একটা ইঙ্গিত করে বা বাজে একটা কথা বলেন তখন তো সেই জিনিসটা আপনার শোনারই কথা না, মানে শোনার ইচ্ছাই নেই। যেটা বললো মাহিন যে সাকিব আল হাসানের মতো করে যে দেখিই না আমি, সেম আসলে এটা দেখারই কিছু নাই। কারণ পুরো জগৎ জুড়েই ভালো মানুষই থাকবে, খারাপ মানুষও থাকবে। তো ভালোটাকে বেছে নিয়ে খারাপটাকে বাদ দিয়ে আমার কাছে মনে হয় না। দেখেন আপু, ব্যাপারটা হচ্ছে ভাষাগত একটা বৈশিষ্ট্য তো আমাদের দেশের ভিতরে আছেই। আমি উদাহরণ হিসেবে দেই এক্সাম্পল, যে আমি একটা গান করলাম, আপনি আমাকে ওখানে সুন্দর করে গিয়ে কমেন্ট করলেন যে ভাইয়া তোমার এই গানটা এই জায়গাগুলো তুমি আরেকটু ভালো করতে পারতা, ওটা কিন্তু আমি অনুপ্রেরণা হিসেবে নিব। কিন্তু আপনি গিয়ে যদি আমাকে ওখানে একটা গালি দেন, ওটা আমি কিভাবে একদম ইন্টারনেট এটিকেটটা যদি মেইনটেইন করে এথিক্যাল ওয়েতে মানুষ কমেন্ট করে, আমার কাছে মনে হয় যে এখনকার দিনে মানুষের মেন্টালিটি এমন হয়ে যাচ্ছে যে কেউ একটা ভালো কিছু করলেও তারা খুঁজে ওখানে মানে খুঁতটা বের করবে, মানে একটা খারাপের মধ্যে থেকে আমরা ভালোটা না বের করে ভালোটার মধ্য থেকে খারাপটা বের করতে চাই। হ্যাঁ এটা এখন সবাই না, তবে বৃহত্তর জনগোষ্ঠী আসলে শিল্পীদের ভালোবাসে বলেই কিন্তু শিল্পীরা একসাথে আছেন। লামিও কিন্তু একাধিক মিউজিক ভিডিও করেছেন, সেখানে বেহিসেবে ভালোবাসা খুবই জনপ্রিয়তা পেয়েছে। সেই সম্পর্কে একটু শুনবো আমরা। বেহিসেবি ভালোবাসি গানটি আসলে আমার লাইফের আমার প্রথম মৌলিক গান। তো এটা আসলে করা হচ্ছে দেলোয়ার আরজুদা সরফ স্যার, ওনার লেখা। তো উনি একদিন আমাকে স্টুডিওতে ডাকলো, বললো যে তুমি তো ভালোই গাও, তো আমার একটা গান লেখা আছে, একটু ভয়েস দিয়ে যাও। তো তারপরেই ভয়েস দেয়া, আর এটার সাথে হচ্ছে এফ এ সুমন ভাইয়া হচ্ছে কোলাপ করেছে। তো তারপরেই হচ্ছে এটাকে বললো যে তাহলে গানটা তো খুব সুন্দর গেয়েছো, ভালো শোনাচ্ছে, তাহলে এটাকে মিউজিক ভিডিও আকারে আমরা দিই। তো তারপর হচ্ছে মিউজিক ভিডিওটা করা, এটা হচ্ছে 300 ফিটের নীলা মার্কেটের ওই সাইডে শ্যুট করা হয়েছিল। আর গানটা এত সুন্দর কথা এবং টিউনটা কিন্তু খুবই মিষ্টি, মানে আমরা দর্শকদের সাথে নিয়ে গানটি দেখি। অবশ্যই প্রিয় দর্শক,
দেখলাম আমরা ভীষণ সুন্দর এই গানটি, সত্যি জায়গাটাও চমৎকার এবং কথাগুলো তো লামি কি করে আসলে দর্শকদের জন্য কি একদম হিসাব ছাড়া গান গাওয়া বা দর্শকদের প্রতি ভালোবাসাটা নিশ্চয়ই হিসেব করে হয় না? একদমই, তো আসলে হিসেব করে তো কখনো কিছু হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আসলে অনেক অনেক গান গাইতে হবে ব্যাপারটা এমন না। আমি যদি অল্প সংখ্যক কিছু গান গাই, সেগুলো ভালো কথা হোক, ভালো সুর হোক, মার্জিত হোক, দর্শকদের অ্যাকসেপ্টেড হোক, দর্শকদের ভালোবাসা পেলেই আমার জন্য, আমার কাছে মনে হবে আমি সার্থক গানে। এবং মাহিনের আসলে এখানে কেমন অনুভূতি হয় যে নিজের জন্য গান গাওয়া নাকি দর্শকরা পছন্দ করলেই হলো, নাকি নিজের মতামতের প্রাধান্যটা বেশি থাকে? না না, অফকোর্স আগে দর্শকদের প্রাধান্য দিতে হবে আমার, যেহেতু আমি মানুষের জন্য গান করি। দেখেন, আমি যখন রিয়েলিটি শোর আগে গান করতাম তখন আমার গান করার পরিমিতি বোর্ডটা ছিল ছোট, জায়গাটা ছিল ছোট। যখন আমি রিয়েলিটি শো থেকে একটা পজিশন নিয়ে বের হইছি তখন আমার দায়িত্বটা অনেক বেড়ে গেছে। তখন যারা আমাকে ভোট করেছে, প্রায় 1 লক্ষর উপরে মানুষ আমাকে ভোট করেছে, 1,75,000 যদি আমি ভুল না করি, অনেক বছর হয়ে গেছে। এতগুলো মানুষ আমাকে ভোট করেছে, অবশ্যই তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তো এখন আমি চিন্তা করি যে আমার দর্শকরা আমার কাছ থেকে কি চাচ্ছে, আমি অবশ্যই আগে দর্শককে প্রাধান্য দিয়ে তারপর আমি আমার জন্য কাজ করি। আর আমি মনে করি যে আমি যেহেতু শ্রোতা, সবার আগে আমি শ্রোতা, আমি প্রচুর গান শুনতে ভালোবাসি। আমার কাছে যদি একটা গান ভালো লাগে, সেটা অফকোর্স দর্শকের কাছে ভালো লাগবে। সেই ফিলটা নিয়েই আমি গানগুলা বানানোর চেষ্টা করছি, সুর করার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। চমৎকার চিন্তা। এবং দুজনেই যেহেতু তরুণ সঙ্গীত শিল্পী, একদমই তরুণ, ভীষণ তরুণ, সেই জায়গায় আসলে এখন যারা গান করতে চায় তাদের প্রতি কি উপদেশ থাকবে, যারা নতুন করে শুরু করতে চায়? নতুন করে যারা শুরু করতে গান, এখন তো গান গাওয়ার জায়গা অনেক। আমরা যখন রিয়েলিটি শোতে গিয়েছিলাম তখন গান গাওয়ার এত জায়গা ছিল না। এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গান করার জন্য। রিয়েলিটি শোতে না হলেও মানুষ এখন ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরালের যুগ। আপনি এখন চাইলেই একটা ছোট একটা গিটার নিয়ে গান করে আপনি ইউটিউবে ছেড়ে দিতে পারছেন, নিজের ব্যক্তিগত পরিসর থেকে পেজ খুলে, তারপর যে কেউই চাইলে এখন কভার সংগুলো করতে পারে। তো এখন বাধ্যবাধকতা তেমন একটা নাই গান করার ক্ষেত্রে, তো যে যার মতো করে গান। আমার কথা হচ্ছে, যদি গান করার ইচ্ছা থাকে, মনস্তাত্ত্বিকভাবে যদি কেউ ইচ্ছা করে যে আমি গান করব, তাহলে শুরু করে দেওয়া উচিত। যে কোনোভাবে শুরু করতে পারে, সে অন্যের গান হতে পারে, নিজের গান হতে পারে, যে কোনোভাবে শুরু করে আগে প্রচার করতে থাকুক, ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক। এখন তো অনেক ধন্যবাদ মাহিন এবং আনিলা আমির লামি, দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং গান নিয়ে কথা বললাম, গান নিয়ে কথা বলতে বরাবরই ভালো লাগে। আবারও আপনাদেরকে পাবো এবং আপনাদের নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের গানের আরও একজন মানুষ, আমাদের সকলের প্রিয় সামিনা চৌধুরীর আজ জন্মদিন, তাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আনিলা আমির লামি এবং মাহফুজ আহমেদ মাহিনের সাথে গান নিয়ে কথা বলছিলাম। গান আসলে বলছিলাম যে গান একটা থেরাপির মতো কাজ করে। গান আমাদের শিল্পের এমন এক মাধ্যম যেটি আমাদেরকে শান্ত করে, আমাদের সবচেয়ে কাছের, হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা দখল করে থাকে। এবং আপনারাও আসলে গান শুনবেন, গানের সাথে থাকবেন, শিল্পের সাথে থাকবেন, শিল্পীর সাথে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।